মাসুদ রানা সিরিজের গল্প আক্রান্ত দূতাবাস পর্ব ৭। ঘড়ি দেখল রানা ১২টা ৫। সবাই তৈরি। কালো ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে, মুখে ক্রিম মেখে আস্ত ভূত এক একটা। ৪ স্কোয়াড লিডারকে নির্দেশের অপেক্ষায় পেছনে দাঁড়িয়ে থাকতে দেখল ও। চেহারা নির্বিকার, দাঁড়ানোর মধ্যে ঢিলেঢালা ভাব। যতই নির্বিকার মনে হোক, ওদের চাউনির মধ্যেকার চাপা আগুনের অস্তিত্ব ঠিকই দেখতে পেল রানা। জেনারেল ওয়েলিংটনের কথা মনে পড়ল। একবার নিজের সৈনিকদের সমাবেশে বক্তৃতা করতে এসে মন্তব্য করেছিলেন তিনি, এরা শত্রুর কি হাল করবে আমি জানি না, কিন্তু ঈশ্বরের কসম করে বলছি এদের দেখে আমারই বুক কাঁপছে। আরেকবার ওদের দেখল রানা। প্রত্যেকের চোখে ঠান্ডা খুনির চাউনি। ওয়েবিং জ্যাকেটের এখানে ওখানে ঝুলছে গ্রেনেড ও বাড়তি ম্যাগাজিন। কাঁধে ঝুলছে শটগান। ছুরি বুটের বাইরের দিকে খাপে পোড়া। এক হাতে এসএমজি, আরেক হাতে কালো গগলড রেডিও হেলমেট। লিডারের নির্দেশ শোনার অপেক্ষায় আছে লোকগুলো, কিন্তু বলার মতো কিছু খুঁজে পেল না রানা। রেডি? গলা দিয়ে একটাই আওয়াজ বের হলো। একযোগে মাথা দোলালো ৪ স্কোয়াড লিডার। সবাইকে তৈরি হতে বলো। কালোর মধ্যে ঝকঝকে সাদা দাঁত দেখা দিল ওদের। ঘুরে দাঁড়ালো সবাই। নিমিজের ফ্লাইট ডেক অফিসার রানার দিকে এগিয়ে এলো। আর ৪ মিনিট মেজর, হারি ইট আপ প্লিজ। মাথা ঝাঁকিয়ে নিজের এসএমজি আর হেলমেট তুলে নিল ও। ঘাড়ের উপর দিয়ে পেছনে তাকিয়ে হাঁক ছাড়ল, লেটস গো। আড়াল ছেড়ে খোলা ফ্লাইট ডেকে বেরিয়ে এলো ওরা ধীর তবে দৃঢ় আত্মপ্রত্যয়ী পায়ে। তখনই সরাসরি বাতাসের চাপ অনুভব করল রানা। দুশ্চিন্তা জাগলেও পাত্তা দিল না। বিশাল চওড়া ডেকে কয়েক সারিতে দাঁড়িয়ে আছে ২৫টা আলট্রা, রানারটা সবার আগে। নিউম্যান আর অ্যালেন দৌড়ে দৌড়ে শেষ চেকিং সেরে নিচ্ছে। মা মুরগির মতো লাগছে ওদের, যেন বাচ্চারা সব ঠিক আছে কিনা পরখ করছে। অ্যাডমিরাল হ্যামিল্টন ফিরে এলেন এই সময়। খোলা ডেকে এসে কয়েক সেকেন্ড কথা বললেন তিনি রানার সাথে। কাজ চাপড়ে গুড লাক জানালেন। ২ ইনস্ট্রাক্টর সব ঠিক আছে বলে নিশ্চয়তা জানিয়ে হাসি মুখে হ্যান্ডশেক করলো ওর সঙ্গে। মিশনের সৌভাগ্য কামনা করল। ওদের ধন্যবাদ জানিয়ে সিটে বসে পড়ল রানা। এসএমজি বাঁ বগলের নিচে ঝোলালো স্লিং মাথার উপর দিয়ে গলিয়ে ডান কাঁধে রেখে স্ট্র্যাপ দিয়ে সিটের সাথে নিজেকে বাঁধল। হেলমেট পরে রেডিও ট্রান্সমিশন সুইচ অফ আছে কিনা চেক করে নিল। মাইক্রোফোন ঠোঁটের ১ ইঞ্চি সামনে ঝুলছে স্টিলের বারের সাথে। ইনফ্রারেড গগলস টেনে নামিয়ে দিল রানা। মুহূর্তে সামনে সবকিছু উজ্জ্বল গোলাপি রং ধারণ করল। তার উপর গাঢ় ভাইজর টেনে দিতেই কালো হয়ে গেল। বাতাসের চাপ যতই হোক, ওগুলো ওদের চোখ খোলা রাখতে সাহায্য করবে, সব দেখতে পাবে। ভাইজর তুলে পেছনে তাকালো। ঠিক ওর পেছনেই রড্রিগুয়েজ বসে পড়েছে আলট্রায়। তার দুদিকে রয়েছে ডুগান ও কেরি। নিউম্যান স্ট্র্যাপ বেঁধে দিচ্ছে প্রথম জনের, অ্যালেন কেরির গুলো। এই ২ বেয়ারাকে নিয়ে চিন্তিত দেখাচ্ছে ওদের। ওদের পেছনে মোকান্ডার ৭ জনের স্কোয়াড, তাকে অতিরিক্ত মানুষ দিয়েছে রানা, কারণ চ্যান্সেরি হাউস দখল করার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। বাকি সমস্ত জিম্মি ওখানেই রয়েছে। তারপর সাকাসার ৫ জন, কাস্টানেডার ৫ জন এবং সবশেষে গোমেজের ৪ জন। গোমেজকে কি আরও ২-১ জন বেশি দেওয়া উচিত ছিল? ভাবল রানা। কম্পাউন্ডের ছাদের মেশিনগান এমপ্লেসমেন্টগুলো দখল করার দায়িত্বে রয়েছে তার উপর। কাজটা গুরুত্বপূর্ণ। ধুত্তুর, বিরক্ত হলো ও। সবটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে যার যার আলট্রায় বসা দেখে ২ বুড়ো আঙুল মাথার উপর তুলল, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সংকেতটা। এর মধ্যে অতিরিক্ত আরও ১ জন করে সেইলর দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা আলট্রার সামনে। সবার ইঞ্জিন স্টার্ট নিয়েছে কিনা হাত তুলে জানাবে ওরা। এতগুলো যন্ত্র চালু হলো, অথচ শব্দ নেই তেমন। সিগন্যালম্যানরা এক এক করে হাত তুলল। গুনে দেখল রানা, ২৪টা। বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। সিটের উপর যতটা আরাম করে বসা যায় বসলো ও নড়ে চড়ে। কিক মেরে অন করলো নিজেরটা। যতটা না কানে এলো আওয়াজ, তার চেয়ে বেশি অনুভব করলো। এবার থ্রটলে হাত রেখে শেষবারের মতো আরেকবার চোখ বুলিয়ে নিল সবকিছুর ওপর। ট্যাকোমিটার, অ্যানিমোমিটার, কম্পাস, টেম্পারেচার গজ, গ্লাইড ইন্ডিকেটর, সব ওকে। ঘড়ি দেখল ১২টা ১০। সময় হয়েছে। ওর সামনে ডান দিকে পার্সপেক্স ডোম,
তার নিচে এক অফিসারের কাঁধ দেখা যাচ্ছে। লাল আলো জ্বলছে ডোমে, পুরোপুরি স্বাভাবিক লঞ্চ প্রসিডিওর অনুসরণ করছে বলে এই ফর্মালিটি। হাত তুলে অফিসারকে সংকেত দিল ও সঙ্গে সঙ্গে লাইটের সুইচ টিপল অফিসার। লাল সংকেত নিভে গেল। রানা যদি এখন টম কেটে থাকতো, ওটার বদলে ক্যাটাপুল্ট ফায়ারিং বাটন টিপত সে এবং ৮ সেকেন্ডে শূন্যে উঠে পড়তো ও। ২ সেকেন্ড পর ১৬০ নট গতিতে সামনে ছুটত। এক্ষেত্রে লাল আলো নিভে সবুজ আলো জ্বলবে কেবল। আল্ট্রার ২ উইং ধরে দাঁড়িয়ে থাকা ২ সেইলরকে দেখল রানা। একেবারে অল্প বয়সী ওরা, ১৮ থেকে ১৯-এর মধ্যে হবে। বাঁদিকে একজন নার্ভাস হাসি হাসলো, তারপর একযোগে দুজন বলে উঠল, গুড লাক। মাথা ঝাঁকিয়ে বাতাসের দিকে মন দেওয়ার চেষ্টা করলো ও। আবার চেপে ধরল ভয় ভয় ভাবটা। ভয়টা কিসের? নিজের জন্য নাকি মিশনের ব্যর্থতার জন্য? ভাবল রানা। একটু আগের চিন্তাগুলো আরেকবার মনে মনে নাড়াচাড়া করতেই আবার বুকের বল ফিরে এলো, গুলিমারো ভয়ের। পেছন থেকে জোর এক দমকা বাতাস এসে কাঁপিয়ে দিয়ে গেল উইং, তারপর আরেকটা। পড়ে গেল গতি, পরক্ষণে আবার ঝাঁকি। ওদিকে সবুজ সংকেত জ্বলে উঠেছে। রানার থ্রোটল মুঠো করে ধরা ডান হাত ওপরে নিচে মোচড় খাচ্ছে, অধৈর্য হয়ে পড়েছে। ৪ সেকেন্ড, ৫ সেকেন্ড, ৬ সেকেন্ড, আবার বাতাস পড়ে গেল। সঙ্গে সঙ্গে পিক আপ দিল ও, ঝাঁপ দিয়ে এগোলো আলট্রা, পর মুহূর্তে ভেসে পড়ল শূন্যে। বাঁ দিকে পিছলে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে হ্যান্ডেল বার ধরে নিজেকে সামাল দিতে চেষ্টা করলো রানা। ২ পায়ের ভাগ দিয়ে পিছিয়ে যেতে দেখলো রণপোতের খাড়া বউ। নিচে ক্রুদ্ধ মাতামাতি করছে সাদা ফেনার মুকুট পরা ক্যারিবিয়ানের বিশাল এক একটা ঢেউ। হাতের খোলা জায়গায় পানির গুঁড়ো কণা এসে পড়ছে টের পেল ও। খানিক উঠে ঝপ করে নিচের দিকে ডাইভ দিল আলট্রা। একই মুহূর্তে ঠিক চোখের সামনে বিশাল এক ঢেউয়ের উত্থান দেখে জান উড়ে গেল। সিটের ওপর চিত হয়ে প্রায় শুয়ে পড়ল রানা। হ্যান্ডেল বার ধরে পাগলের মতো ওপর দিকে টানা হেঁচড়া শুরু করে দিল। কিন্তু বিশেষ কাজ হচ্ছে না দেখে হাত পা অসাড় হয়ে এলো আতঙ্কে। ঢেউটা তখন মাথা ছাড়িয়ে ক্রমেই উপর দিকে উঠে যাচ্ছে। আশা প্রায় ছেড়েই দিয়েছিল ও, হাল ছেড়ে দিতে যাচ্ছিল এমন সময় সাড়া দিল বজ্জাত আলট্রা। সাত করে লাফ দিল আকাশের দিকে। আধ ইঞ্চির জন্য বেঁচে গেল ও। ঢেউয়ের মাথা প্যান্টের পেছনে ঘষা খেয়ে পুরোটা ভিজিয়ে দিয়ে চলে গেল। সামলে নিয়ে বিরাট এক ঢোক গিলল রানা, হাঁ করে নিচে তাকালো। নিমিজের বোরগোড়ায় ভেঙে পড়তে দেখলো ঢেউটাকে। বহু কষ্টে বাদুরটাকে আরেকটু উপরে তুলল ও, স্থির করল। পেছনের সবার কি অবস্থা ভেবে দুশ্চিন্তায় আছে। পারবে ওরা শেষ রক্ষা করতে? সন্তর্পণে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবার চেষ্টা করলো ও, কিন্তু পারা গেল না। যেদিকে ঘুরতে যায় হতছাড়া আলট্রাও সেদিকেই স্লাইড করতে আরম্ভ করে। ইয়াল্লাহ, আজ এই বাতাসে এই অবস্থা, সেদিন রওনা হলে না জানি কি হতো। ডুগান আর কেরিকে নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ল রানা। কেন ওদের গোয়ার তুমি মেনে নিতে গেল ও? কেন নিজে ব্যবস্থা নিল না তখন? আর যাই হোক, ওরা দুজন এর মধ্যে কিছুতেই টিকতে পারবে না। চিন্তাটা কয়েক মুহূর্তের জন্য স্থবির করে রাখলো রানাকে। মন খারাপ হয়ে গেল। পেছনে যে তাকিয়ে পরিস্থিতি দেখবে সে সাহসও আর হলো না। যে কোনো মূল্যে এখন নিজেকে বাতাসে ভাসিয়ে রাখার চেষ্টা করতে হবে। একটু একটু করে ৫০০ ফুট উপরে উঠে এলো। এখানেও একই রকম মাতামাতি করছে বাতাস। তবে সুবিধে যে ঝপ করে ২০-৫০ ফুট নেমে গেলেও ঢেউয়ের উপর আছড়ে পড়ার আর কোনো ভয় নেই। মনে মনে প্রার্থনা করতে থাকলো রানা, ওরাও সবাই উঠে আসুক। কেউ যদি না পারে, যদি সাগরে পড়েও যায়, সময় থাকতে রেস্কিউ টিম যেন উদ্ধার করতে পারে। নিজের ব্যাপারে আত্মবিশ্বাস ফিরে এলো। একটু একটু করে আরো উঠে যেতে থাকলো ও। এখন ওরা অনেক সহজ হয়ে এসেছে, ক্রমে অভ্যস্ত হয়ে উঠেছে ও। ঘড়ি দেখলো, সারফেস স্পিড চেক করলো। ৭০ থেকে ৮০ নটের মধ্যে ওঠানামা করছে কাঁটা। খুশি হয়ে আরও চড়তে থাকলো রানা। একটু আধটু অসুবিধা হলেও দেখতে দেখতে উঠে এলো ৩,৫০০ ফুট। তারপর আরও, আরও, আরও। ১৬তম দিন। সূর্য ওঠেনি খারাপ আবহাওয়ার জন্য। বাইরে জোর বাতাস, সাগর ফুঁসছে। খড়ের বিছানায় স্থাণুর মতো বসে আছেন র্যালফ ডেন্টন। বাইরে কয়েকটা কণ্ঠ ছাপিয়ে কার্লোস ফম্বোনার হাঁকডাক শোনা যাচ্ছে। ভীষণ ব্যস্ত। স্প্যানিশের তুখোড় রাষ্ট্রদূত কথাবার্তা শুনে বুঝতে পারছেন জানোয়ারটা জর্জের মৃতদেহ নিয়ে চলে যাচ্ছে। উঠে জানালা দিয়ে ছেলেটাকে এক পলক শেষ দেখা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু মন চেপে ধরে রেখেছে তাকে, উঠতে দিচ্ছে না।
নিশ্চয়ই লাশটার সাথে কুকুরের মতো আচরণ করছে ফম্বনা। দেখলে কষ্ট আরো বাড়বে, স্মৃতি বিকৃত হয়ে যাবে। তার চেয়ে থাক, মনে ছেলেটার যে শেষ স্মৃতি ধরা আছে সেটাই থাকুক। ওর মতো দেশপ্রেমিক, ভদ্র, মার্জিত, শিক্ষিত একজনের মৃতদেহের সাথে অর্ধশিক্ষিত কুকুর ফম্বনার অমার্জিত আচরণ দেখে কষ্ট আরো বাড়ানোর কোনো মানে হয় না। একটা গাড়ি স্টার্ট দিল, বেরিয়ে গেল কম্পাউন্ড ছেড়ে। গুড বাই মাই সান, বিড়বিড় করে বললেন রাষ্ট্রদূত। ঈশ্বর তোমাকে রক্ষা করুন। গাড়ির আওয়াজ মিলিয়ে যেতে শুয়ে পড়লেন। রাত নির্ঘুম কেটেছে, ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীর। আর ভালো লাগছে না। হোক শত্রু, তবু এতদিন দুদণ্ড কথা বলা গেছে ভালদেজের সাথে, সময় কাটানো গেছে। এখন আর সে উপায়ও নেই। এখন ফম্বনা নিশ্চয় কথা বের করার সোজা পথ ধরবে। কখন? আপন মনে মাথা দোলালেন তিনি। লাভ নেই, মুখ আমি খুলব না। বহু বছর আগে আলেকজান্ডার সোলজেনিৎসিনের দৈহিক নির্যাতনের উপর একটা আর্টিকেল পড়েছিলেন রাষ্ট্রদূত। নির্যাতনের কষ্ট এড়ানোর খুব সহজ একটা পদ্ধতি ছিল তাতে। ওটা এরকম: কল্পনা করো জীবন শেষ হয়ে গেছে তোমার, তুমি মরে গেছো। যে মরে গেছে দুনিয়ার কোনো শক্তিরই ক্ষমতা নেই তার কিছু করে। কাজেই ঘাবড়িও না, কেউ পারবে না তোমাকে তার নিজের ইচ্ছা মতো চালাতে। ভালদেজ আর আম্পারোর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন কখন যেন। বাইরে গাড়ির আওয়াজ আর ফম্বনার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে আকাশের দিকে তাকালেন তিনি। একই রকম আধার। দুপুর হয়েছে নিশ্চয়ই। একটু পর গার্ড হাউসে ঢুকলো ফম্বনা, সঙ্গে আরো কয়েকজন। ভারী কিছু একটা ধরাধরি করে এনে আউটার অফিসে রাখলো ওরা। লোকগুলোকে সতর্ক করার জন্য ফম্বনার বারবার ধমকাধমকি শুনে মনে হলো জিনিসটা খুব দামি কিছু। একটু পর সেলের দরজা খুলল সে, চওড়া হাসি তার মুখে। এই যে পিগ, এসো দেখে যাও তোমার বাপের নাম ভোলাবার জন্য কি নিয়ে এসেছি। দেখলেন রাষ্ট্রদূত, হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল সঙ্গে সঙ্গে। বড় একটা কাঠের ব্যারেল মাঝখান থেকে কেটে অর্ধেক করলে যেমন দেখায়, জিনিসটা সেই রকম। টেবিলের মতো 4 পায়ার ওপর চিত হয়ে আছে। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত 4 ইঞ্চি পর পর চকচকে স্টিলের পাত আড়াআড়ি বসানো আছে ওটায়। 4 কোণায় 4টে মোটা চামড়ার ফিতে ঝুলছে। হাসল ফম্বনা। এবার তুমি নাম বলবে পিগ, বলতেই হবে তোমাকে। না বলা পর্যন্ত রেহাই নেই। লম্বা করে দম নিলেন ডেন্টন, মাথা দোলালেন। একই সঙ্গে জানোয়ারটার চেহারায় স্বস্তির ভাব ফুটতে দেখলেন তিনি। গুড, মনের জোর ভালোই আছে তোমার, কিন্তু তাতে কাজ হবে না। কয়েক মিনিটের মধ্যে নরক দেখবে তুমি এটাই শুয়ে। আমি দেখাবো ব্যথা কাকে বলে, হাড়ে হাড়ে টের পাবে। একটা কেন, সব নাম গড়গড় করে বলবে তখন। এক হাত তুললেন তিনি, ওটা বিন্দুমাত্র কাঁপছে না দেখে সন্তুষ্ট হলেন। শোনো জাহান্নামের নর্দমার কীট, মুখ খুললে কি ঘটবে না খুললে কি ঘটবে দুটোই জানা আছে আমার। জর্জ বলে গেছে, কাজেই ওই আশা ছাড়তে পারো তুমি। পাগল নাকি? বিস্মিত চেহারা হলো ফম্বনার। আমি কখনো আশা ছাড়ি না, জীবনেও ছাড়িনি। অন্তত এইবার ছাড়তে হবে, দৃঢ় কণ্ঠে বললেন রাষ্ট্রদূত। যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। নির্যাতন করে আমার মুখ খোলাতে পারবে না তুমি। মাথা ডানে বায়ে দুলিয়ে খ্যাক খ্যাক করে হাসল সে। ইঙ্গিতে অদ্ভুত জিনিসটা দেখিয়ে বলল, এটাকে তুমি চেনো না বলে এত জোর দিয়ে কথাটা বলতে পারছো পিগ। যদি চিনতে, চেনার প্রয়োজন নেই। এটার কাজ কি অনুমান করতে পারি, কিন্তু এটাই হোক বা তোমার ইনজেকশন, কোনোটাতেই কাজ হবে না। হবে হবে। একটু থামলো ফম্বনা। হবে না বললেই হলো? আজ প্রেসিডেন্ট নিজেই আসতে চেয়েছিলেন আমার হাতের কাজ আর তোমার জবানবন্দি শুনতে, কিন্তু আমি একদিন সময় চেয়ে নিয়েছি। বলেছি কাল আসতে। তার আগে পর্যন্ত তোমাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট চালাবো আমি, বুঝলে? তুমি মুখ খুললেই তো গেল। এত কষ্ট করে জিনিসটা নিয়ে এলাম তোমার জন্য, অথচ কাজে লাগাতে পারলাম না। তাই হয় নাকি? জাহান্নামে যাও তুমি আর তোমার বেশ্যার বাচ্চা প্রেসিডেন্ট। রাগে দু চোখ ধক করে জ্বলে উঠল লোকটা। মস্ত মুঠো পাকিয়ে এগিয়ে আসতে যাচ্ছিল, থেমে গেল। আফসোস, তোমার গায়ে হাত তোলা নিষেধ আছে, নইলে। ঘুরে দাঁড়িয়ে দুহাত ডলল। এসো পিগ, পরিচয় করিয়ে দেই। এটার নাম হচ্ছে এল আরবাজো, দ্য এমব্রেসার। আদর করার মতো ওটার ঢালু ওপরের অংশে হাত বোলালো সে। কাঠের এই যে রং দেখছো, এটা কিন্তু আসল নয়। রক্ত লেগে এরকম হয়ে গেছে। শত শত মানুষের রক্ত লেগে আছে এটায়, বুঝলে? পুরুষ তো বটেই, বহু মেয়ে এমনকি শিশুরাও রক্ত ঢেলেছে এর উপর শুয়ে।
ভার্গাস বসে বসে দেখতো সে মজার খেলা। কিন্তু ও একটা চামার ছিল আসলে। শিকার যেই হোক ধরেই শেষ করে দিত। আমি সেরকম নই। প্রচুর ধৈর্য আমার। ঘুরে হাসল। এই তো কদিন আগে মনকাডারের ক্যাপ্টেনকে ধরে এটার উপর শুয়ে আদর যত্ন করলাম। কি ঘটেছে তারপর জানো? দুদিন পর চেঁচামেচি সহ্য করতে না পেরে চেম্বারে একটা বুলেট সহ হ্যান্ডগান তুলে দিলাম লোকটার হাতে। বললাম, নে বেটা ধর, আত্মহত্যা কর। সঙ্গে সঙ্গে মাথায় ব্যারেল ঠেকিয়ে ট্রিগার টেনে দিল সে। কিন্তু হলো না। আসলে গুলি ছিল না চেম্বারে। মিথ্যে বলেছিলাম আমি। তারপর ৬টা দিন প্রতি মুহূর্ত একটা বুলেট এনে দেওয়ার জন্য কত যে কান্নাকাটি করেছে মানুষটা। কত হাজারবার মুখে মুখে আমার হাতে পায়ে ধরেছে, যদি দেখতে। আমি জানি তুমিও ওর মতোই করবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু। ইনজেকশনের জন্য একই কাণ্ড করবে। কিন্তু নাম না বলা পর্যন্ত আমি। থেমে হেসে উঠল। বুঝতেই পারছো? ঝুঁকে ওটার পাশে মেঝেতে রাখা একটা ক্যানভাস ব্যাগ তুলে নিল লোকটা। ভেতর থেকে অ্যাম্প্লিফায়ারের মতো কিছু একটা বের করলো। সম্মোহিতের মতো ওটার দিকে তাকিয়ে থাকলেন ডেন্টন। গলা শুকিয়ে কাঠ। কালো রঙের মেটাল বক্স ওটা। পেছন দিক থেকে ৩টে তার বেরিয়ে আছে। এক তারের মাথায় ঝুলছে প্লাগ, অন্য দুটোর মাথায় দুটো চকচকে ধাতুর ক্রোকোডাইল ক্লিপ। এই যে পিগ, এটাকেও চিনে রাখো। এর নাম হচ্ছে এল রোম্পেকাবেজ, দ্য টিকলার। এমব্রেসার আর টিকলার এরা দুজন পরস্পরের সঙ্গী। একটাকে ছাড়া অন্যটা বেকার, বুঝলে? বক্সের ওপরের একটা ডায়াল দেখালো সে আঙুল দিয়ে। পাশে একটা সুইচ। ডায়ালের ভেতরে কয়েকটা রং করা ছোট ছোট জোন দেখালেন ডেন্টন। এই যে ইয়েলো, ব্লু, গ্রিন আর রেড জোন। প্লাগ সকেটে ভরে এই সুইচ টিপে ডায়ালের কাটা আমি প্রথমে ইয়েলো জোনের ওপর সেট করব। শুরু হয়ে যাবে তোমার লাফালাফি। তারপর অবস্থা বুঝে ব্লু, গ্রিন বা রেডে যাব। দেখি তোমার গাল চালাকি তখন কোথায় থাকে। ব্লু জোন সবচেয়ে কম কারেন্ট সরবরাহ করে। পরেরগুলো। থেমে শ্রাক করলো ফম্বনা। সে সময় হলে তুমি নিজেই টের পাবে। দাঁড়াও, একটা নমুনা দেখাই। দরজা খুলে গার্ডকে নিচু গলায় কিছু বলল সে। চলে গেল লোকটা। একটু পর ফিরল বড়সড় এক বেড়াল কোলে নিয়ে। দেখেই ওটাকে চিনলেন ডেন্টন। তার এক অফিসারের স্ত্রীর শখের পোষা বিড়াল। কিছুদিন আগে দেশ থেকে নিয়ে এসেছে মহিলা। বোকার মতো ৪ পা বাঁধা প্রাণীটার দিকে তাকিয়ে থাকলেন তিনি। আদর করে ওটার কানের পাশে সুরসুরি দিল ফম্বনা। আরাম পেয়ে চোখ বুঝল বেড়াল। ওটাকে এমব্রেসারের ওপর শুয়ে আরেকবার সুরসুরি দিল। তারপর মেটাল বক্স থেকে বের হওয়া প্লাগ সকেটে ভরে ২ ক্লিপের একটা সতর্কতার সাথে আটকে দিল ওটার কানে, অন্যটা লেজের মাথায়। দেখো পিগ। ডায়ালের কাটা ইয়েলো জোনে সেট করলো সে। চোখ বুজে রাখতে চাইলেন ডেন্টন, কিন্তু পারলেন না। বিস্ফোরিত দৃষ্টিতে ফম্বনার হাত সুইচের দিকে উঠে যেতে দেখলেন। পরক্ষণে তীক্ষ্ণ ক্লিক শব্দ কানে এলো। প্রচণ্ড এক ঝাঁকি খেয়ে উঠে দাঁড়াতে গেল বেড়ালটা, কিন্তু পা বাঁধা বলে পড়ে গেল মুখ থুবড়ে। ছটফট করতে লাগলো। দেহের প্রত্যেকটা লোম সজারুর কাটার মতো খাড়া হয়ে গেছে ওটার। ২ চোখ ঠিকরে বেরিয়ে পড়ার জোগাড়। চেঁচাচ্ছে গলা ফাটিয়ে। ২ বার ড্রপ খেলো অসহায় জন্তু। আর সময় নষ্ট না করে ডায়াল রেড জোনে নিয়ে এলো ফম্বনা। এক লাফে শূন্যে উঠে গেল বেড়াল। যখন আছড়ে পড়ল, ওটা যে রক্ত মাংসের কিছু তা মনেই হলো না। আস্ত একটা থান ইটের মতো ঠকাস করে আওয়াজ তুলল। ড্রপ খেয়ে খানিকটা উঠে ফের পড়ল ঠক করে। আর নড়ল না। মাথা দুলিয়ে দুঃখ প্রকাশ করল ফম্বনা। এটার মতো এত আওয়াজ করতে দেওয়া হবে না তোমাকে পিগ। তাতে অন্য জিম্মিরা ভুল ভেবে বসতে পারে। সুইচ অফ করে ক্লিপ খুলে নিল সে। মাথা জাগালো গার্ডের উদ্দেশ্যে। লেজ ধরে ওটাকে দোলাতে দোলাতে বেরিয়ে গেল লোকটা। আরেকটা ব্যাগ থেকে সাদা ডক্টরস কোট ও স্টেথোস্কোপ বের করলো ফম্বনা। কোট গায়ে দিয়ে পরেরটা গলায় ঝুলিয়ে নাটকে ভঙ্গিতে কুর্নিশ করলো ডেন্টনকে। ডক্টর কার্লোস ফম্বনা, অ্যাট ইয়োর সার্ভিস এক্সেলেন্সি। দাঁত বের করে হাসল। মেডিকেলের ছাত্র ছিলাম আমি। ১ বছরের বেশি পড়িনি অবশ্য। তেমন ভালো ডাক্তার নই, তবে কিছু কিছু শিখেছি। বয়স যাই হোক, আপনার হার্টের অবস্থা শুনলাম বেশ ভালো। তাই ঠিক করেছি এল রোম্পেকাবেজাস ওটার উপর কেমন কাজ করে এই সুযোগে তা পরীক্ষা করে দেখব। আসুন। পেছাতে শুরু করলেন তিনি। ভয়ে ঘাম ছুটে গেছে। এত সহজে নয়। আমি নিজে থেকে যাচ্ছি না। পারলে ধরে নিয়ে যাও আমাকে। বাধা দিতে হবে। প্রাণপণে বাধা দিতে হবে যাতে ওরা আঘাত করতে বাধ্য হয়। ভাবছেন ডেন্টন।
2-4টা দাগ যাতে বসে যায়, যাতে লাশ পরীক্ষা করে আমেরিকা বুঝতে পারে তার উপর নির্যাতন করা হয়েছে। আমার গায়ে হাত দিয়ে তোমরা বেঁচে যাবে তা ভেবো না। ভয়ে রাগে দুহাত আপনা আপনি মুঠো হয়ে গেল তার। কি হলো? বলল ফম্বনা। নিজে থেকে আসবেন না? লোক ডেকে ব্যবস্থা করতে হবে? আচ্ছা, বেশ। গার্ডকে ডেকে আরো কয়েকজনকে নিয়ে আসতে বলল সে। 4 জন এলো ওরা। সবাইকে ফম্বনা সতর্ক করে দিল, যে ডেন্টনের গায়ে হাত তুলবে তাকেও এল আরবাজোয় চড়াবে সে। 1 মিনিটের মধ্যে লোকগুলো ধরে ফেলল তাকে। আরবাজোর ধাতুর পাতে ঘষা লেগে পিঠে যাতে দাগ বা ক্ষত সৃষ্টি না হয় সেজন্য একটা কম্বল বিছিয়ে তারপর শোয়ানো হলো। চামড়ার ফিতে দিয়ে বাঁধার আগে হাত ও পায়ের কবজি তুলোর পুরু প্যাডের তৈরি ব্যান্ডেজ দিয়ে মুড়ে দেওয়া হলো। সবশেষে 2 হাতে তার চোয়াল ফাঁক করে মুখের ভেতর রাবারের মোটা একটা গজ ভরে দিল ফম্বনা। সন্তুষ্ট হয়ে হাসল। এটা কেন দিলাম জানো? যাতে ব্যথার চোটে নিজের জিভ নিজে চিবিয়ে খেয়ে ফেলতে না পারো তুমি, বেশি জোরে চেঁচাতে না পারো। আর একটা কাজ বাকি। তারপর একটা 2 ইঞ্চি চওড়া প্রায় গোল প্যাড দেখা গেল লোকটার হাতে। ওটা দিয়ে তার কপাল বের দিয়ে মাথা বেশ টাইট করে বাঁধা হলো। এটা করা হলো যাতে মাথা পিটিয়ে ফাটিয়ে ফেলতে না পারো। হাত ঝাড়তে ঝাড়তে পিছিয়ে গেল সে, মাথা ঝাঁকালো। এবার হয়েছে। ক্লিপ দুটো কোথায় আটকানো যায়? পেয়েছি। একটা ডান পায়ের বুড়ো আঙুলে আটকে দিল সে, অন্যটা বাঁ হাতের বুড়ো আঙুলে। চোখ পুরো মেলে লোকটাকে দেখতে থাকলেন ডেন্টন। জোর করে সাহস ধরে রাখার চেষ্টা করছেন। সোলজেনিৎসিনের আর্টিকেলের কথা ভাবলেন। আমি তো মরে গেছি, ও আমার কিছু করতে পারবে না, কিছুই হবে না আমার। এবার আমরা আসল কাজ শুরু করব এক্সেলেন্সি। আদর করার ভঙ্গিতে তার গাল টিপে চুকচুক আওয়াজ করলো ফম্বনা। প্রথমে ইয়োলোজনের স্বাদ নিন। অন্য জনে যাওয়ার আগে ক্লিপ অন্যখানে সেট করব, পুরুষাঙ্গে, ঠোঁটে, জিভে অথবা আলজিভে। তখন বুঝবেন আঙুলের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঢোকা ওসবের তুলনায় স্বর্গের শান্তির মতো ছিল। পেটের চামড়ায় আঙুল দিয়ে মৃদু সুরসুরি দিল সে। এখন কোনো নাম চাই না আমি এক্সেলেন্সি। খবরদার বলতে যেও না যেন। আগে এল আরবাজো আর এল রোম্পিকাভিজুসের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে দাও, তারপর ধীরে সুস্থ হবে ওসব, বুঝলে? আর মজা নষ্ট করে দিও না প্লিজ। চোখ নাচিয়ে হাসলো। ক্লিক শোনার অপেক্ষায় থাকো। চোখের সামনে থেকে সরে গেল সে। মেঝেতে জুতোর আওয়াজ উঠল। নাক মুখ দিয়ে বাতাস টেনে বুক ভরে নিলেন ডেন্টন। সশব্দে ছাড়লেন। ওর মধ্যেও সুইচ অন করার শব্দ কান এড়াল না। কতক্ষণ পর অফ করা হলো জানেন না তিনি। কোনো ধারণাই নেই। অসহ্য বেদনার স্মৃতিও মাত্র মিলিসেকেন্ডের জন্য স্থায়ী হলো। চিৎকার শুনতে পাননি ডেন্টন, শুধু মনে আছে একেবারে শেষ মুহূর্তে দুর্বল গোঙানির মতো কিছু একটা কানে এলো যেন। কণ্ঠনালী খসখসে হয়ে উঠেছে টের পেলেন। দুর্বোধ্য কি সব বলছেন। দাঁত সেধিয়ে গেছে রাবারের মধ্যে। দেহের প্রতিটি স্কোয়ার মিলিমিটার অনবরত খিঁচুনি মারছে। দৃষ্টি স্বচ্ছ হয়ে আসতে মুখের উপর ঝুঁকে দাঁড়ানো ফম্বনাকে দেখলেন রাষ্ট্রদূত। স্টেথোস্কোপ বুকে চেপে ধরে তার হার্টবিট শুনছেন হাসি মুখে। চোখের মধ্যে ঘাম পড়তে মাথা ঝাঁকালেন, পানি সরিয়ে তাকালেন আবার। গুড। সোজা হলো লোকটা। চমৎকার হার্ট আপনার এক্সেলেন্সি। এত ভালো হবে আশা করিনি আমি। মনে হচ্ছে রেড জোনে খেলা জমবে ভালো। অবশ্য এটা মাত্র 2 সেকেন্ডের ছিল, পরিচয় করিয়ে দেয়া আর কি। পরের বার কিছুটা বাড়াবো, 5 অথবা 10 সেকেন্ড। ক্লিক শোনার অপেক্ষায় থাকুন। চোখ বুঝলেন ডেন্টন, অপেক্ষা করতে থাকলেন। আওয়াজটা শোনালো ঠিক কানের কাছে বন্দুক ফোটার মতো। শুরু হলো আবার দুনিয়া ফাটানো চিৎকার, প্রায় শব্দহীন চিৎকার। বুক, গলা ফাটানো, টানা। তারপর আবার মুক্তি। এক নাগাড়ে আধ ঘন্টা চলল ফম্বনার পরীক্ষা। শেষবার সুইচ অন করার আগে 1 বালতি পানি ঢেলে দিল তার গায়ে। ব্যাখ্যা করলো এতে নাকি কাজ হয় দারুণ। এরপর বাঁধন খুলে তার শক্ত হয়ে ওঠা দেহটা তুলে নামানো হলো এল আরবাজো থেকে। কিচেন থেকে দফায় দফায় এলো ঘন চিকেন স্যুপ সহ নানান পুষ্টিকর খাবার। মুখ খোলারও শক্তি নেই তখন ডেন্টনের। সেসব জোর করে ঠেসে খাওয়ালো ফম্বনা।
না খেলে কাল শক্তি থাকবে না দেহে, তার পরীক্ষা জমবে না। কাজ সেরে কোটের পকেট থেকে একটা প্লাস্টিক বক্স বের করলো সে। তার ভেতর থেকে বেরোলো চকচকে সুই পরানো হাইপোডার্মিক সিরিঞ্জ। ওটা ডেন্টনের চোখের সামনে নাচিয়ে বলল, কিউবান হারামজাদা 15 দিন সময় নিয়েছিল, আমি নিয়েছি মাত্র 2 দিন। কাল শেষ হবে আমার সময়। কাল তোমাকে এল আরবাজে ওঠাবো শেষবারের মতো। ওটা থেকে জ্যান্ত নামবে না তুমি, নামবে লাশ হয়ে। এটা হচ্ছে তোমার দোজকে যাওয়ার পাসপোর্ট, দেখে রাখো ভালো করে। কাল যখন আমি শুরু করব, এটার জন্য হাত পা ধরবে তুমি আমার। লোকটা যখন বেরিয়ে গেল তখন রাত নেমেছে। মাঝের দরজা খোলা রেখে এক গার্ড বসে থাকলো সারা রাত। ডেন্টন আত্মহত্যা করতে চাইলে বাধা দেবে। অন্ধকার সেলে মরার মতো পড়ে থাকলেন তিনি। অনুভূতি বলে কিছু নেই। চরম ক্লান্তিতে চোখ ভেঙে আসছে বারবার, অথচ ঘুম আসছে না। চোখ বুজলেই ঘুম পালায়। সোলজেনিৎসিন, বিকারগ্রস্ত মনে ভাবলেন তিনি। বুঝতে পারছি যা তা লিখে নাম করেছিলে তুমি, কোনো কাজে লাগলো না তোমার থিওরি। আম্পারো ফ্লোরেসের কথা ভাবলেন, জর্জ ভলদেজের কথা ভাবলেন। সারা রাত একই চিন্তা ঘুরলো মাথায়। আমিও আসছি তোমাদের কাছে, একসাথে থাকবো আমরা ওখানে। নোংরা রাজনীতি যেখানে আর বিচ্ছিন্ন করতে পারবে না আমাদের। অপেক্ষা করো, অপেক্ষা করো। 17তম দিনের সূর্য উঠল না মেঘের কারণে। বাতাস আজ একটু যেন কমেছে মনে হলো। ঘুম ভাঙল তার, মন শক্ত করে উঠলেন। খড়ের বিছানা ছাড়ার আগেই প্রতিজ্ঞা করলেন, একটা কথাও বলবেন না। যত খুশি নির্যাতন করুক হারামজাদা ফম্ব না। আর হ্যাঁ, ডেন্টন যে ভয় পায়নি সেটা ওকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? 10:30টার দিকে হাসি মুখে সেলে পা রাখলো লোকটা। পর মুহূর্তে গোসল হয়ে গেল রাষ্ট্রদূতের পেশাব আর মলে। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল অবিশ্বাসে। ঘৃণায় ভীষণ রকম বিকৃত হয়ে পড়ল চেহারা। মাত্র 5 হাত দূরে খালি বালতি হাতে দাঁড়িয়ে আছেন ডেন্টন। ওটার সমস্ত তরল আধা কঠিন হলুদ পদার্থে ফম্বনার সারা মুখ বুক একেবারে মাখামাখি। পেছনে চোখ কপালে তুলে দাঁড়িয়ে আছে গার্ড, চেহারা বিকৃত। বমি করে দিতে পারলে বাঁচে, কিন্তু ফম্বনার বেইজ্জতির ভয়ে সাহস পাচ্ছে না। শার্টের আস্তিনে কোনো রকমে মুখ মুছে ঘুরে দাঁড়ালো লোকটা। ওয়াক ওয়াক করতে করতে এলোমেলো পায়ে ছুটে বেরিয়ে গেল। ফিরল ঝাড়া 2 ঘন্টা পর। চেহারা ফ্যাকাশে, দেখে বোঝা যায় বমি করতে করতে জান খারাপ হয়ে গেছে হারামজাদার। এর মধ্যে কয়েক গার্ড বালতি বালতি পানি মেরে গার্ড হাউস ধুয়ে ফেলেছে। বাঁকা হাসি দিয়ে ফম্বনার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালেন ডেন্টন। তোমাকে আর তোমার নির্যাতনকে যে আমি পরোয়া করি না, ওটা ছিল তার নমুনা, জাহান্নামের কীট। তুমি ভুলে গিয়েছো আমি কে, তাই মনে করিয়ে দিতে হলো একটু। এবার এসো, দেখি তোমার ক্ষমতা বেশি না আমার। কথা বলল না ফম্বনা। কেন, ডেন্টন তা জানেন। একটু আগে তিনি যা করেছেন, একজন ল্যাটিনের জন্য তার চরম বেজ্জতির ব্যাপার। মা, স্ত্রী অথবা মেয়েকে যৌন উৎপীড়ন করার চেয়ে কোনো অংশে কম নয় ব্যাপারটা। গার্ডদের সামনে এত বড় বেজ্জতি মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়েছে তার জন্য। মুখ বন্ধ রেখেই কাজে লেগে পড়ল সে। 4 গার্ড মিলে আগের দিনের মতো ধরে এল আরবাজোয় শোয়ালো তাকে। বাঁধাছাদা হলো। কোনো নাটকীয়তার ধার ধারল না আজ ফম্বনা। ডায়াল ব্লু জোনে সেট করে অন করে দিল। প্রতিবার 10 সেকেন্ড করে শক দিয়ে চলল। শক দেয়া শেষ হলে সুইচ অফ করে তার মুখের ভেতরে রাবার গোজ বের করে কান পেতে ঠোঁটের সামনে রাখলো। কিছুক্ষণ পর মাথা নেড়ে হতাশা প্রকাশ করে আবার শুরু করে দেয়। রাত 8টার দিকে বার্মুদেজের সাথে কথা বলতে বেরিয়ে গেল সে। তার আগে এক গার্ডকে শিখিয়ে দিয়ে গেল কিভাবে কাজ চালু রাখা যায়। অবশ্য উল্টাপাল্টা কিছু করে বসার পরিণতি সম্পর্কে তাকে সতর্ক করতে ভুলল না। 10 মিনিট পর সে ফিরতে হড়বড় করে বলে উঠল গার্ড, লোকটা কথা বলছে সিনিয়র, কথা বলছে। কি বলছে? চোখ কুঁচকালো ফম্বনা। ওর ছেলের নাম। ছেলে? ধমকে উঠল সে। ছেলে এলো কোত্থেকে? এ বেটা তো বিয়েই করেনি, কি বলছো তুমি? বোকা বোকা চেহারা হলো গার্ডের। কিন্তু সিনিয়র, আমি যে স্পষ্ট শুনলাম 2 বার বলছে, জর্জ মাই সান, আমি আসছি। মুহূর্তের জন্য হতভম্ব দেখালো ফম্বনাকে, পরক্ষণে রেগে উঠল। ওটা তো হারামজাদা কিউবানটার নাম। একটু থামলো। শুরু করো আবার,
রাতে প্রেসিডেন্ট আসছেন, সম্ভব হলে তার আগেই মুখ খোলাতে হবে ব্যাটার। আরও ১ ঘন্টা চলল শক ট্রিটমেন্ট, কিন্তু লাভ হলো না। ততক্ষণে সমস্ত যন্ত্রণা আর কষ্ট হজম করে ফেলার শক্তি অর্জন করে ফেলেছেন রাষ্ট্রদূত। শেষ পর্যন্ত বুঝেছেন সোলজেনিৎসের কথাই ঠিক, তবে তা প্রমাণ হতে একটু বেশি সময় লাগলো, এই যা। কোনো কষ্টই এখন অনুভব করছেন না তিনি, কারণ নিজেকে মৃত ভাবতে ভাবতে কখন যে মনটা সত্যি মরে গেছে বুঝতেই পারেননি। দেহটা যা অনুভব করছে তা ঠেকে থাকছে দেহেই, মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে পারছে না। এর মধ্যে যতবার চোখ খুলেছেন ততবার সিরিঞ্জ দেখিয়েছে ফম্বনা, ইঙ্গিতে বোঝাতে চেয়েছে আর বেশি দেরি নেই। জবাবে ডেন্টনও মাথা দুলিয়ে বুঝিয়ে দিয়েছেন, ঠিক আছে। আশ্চর্য, দুবার তার মুখে হাসিও দেখেছে ফম্বনা। বিদ্যুৎ প্রবাহের সাথে প্রতিবার দেহ কাঠের মতো শক্ত হয়ে উঠছে তার, গলা দিয়ে আর্তনাদও বের হচ্ছে, কিন্তু সে শুধুই গলা দিয়ে, মনের সাথে কোনো সম্পর্ক নেই তার। ঘন ঘন জ্ঞান হারাতে থাকলেন রাষ্ট্রদূত। কতক্ষণ পর মনে নেই, ধীরে ধীরে ক্লান্তিকর ঘুমের অতল থেকে উঠে এলেন। কথা বলছে যেন কারা, ওর মধ্যে কেবল ফম্বনার গলা চিনতে পারলেন। এখন একটু ঘুমিয়ে নাও তোমরা, খুব সম্ভব গার্ডদের বলল লোকটা। প্রেসিডেন্ট আগে হসপিটালে যাবেন সিনিয়রিটিকে দেখতে, তারপর এখানে আসবেন। হাসি শোনা গেল তার। প্রেসিডেন্ট এলে গ্রিন দিয়ে শুরু করব আমি, শেষ করব রেড দিয়ে। কিন্তু লোকটা বড় কঠিন সিনিয়র, বলল আরেক কণ্ঠ। এতর পরেও মুখ খোলার নাম নেই, ভারী আশ্চর্য। ফম্বনার জবাব শোনার সুযোগ হলো না। আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন রাল্ফ ডেন্টন। ঠোঁটের কোণে জমাট বেঁধে থাকলো মৃদু হাসি। ৪,০০০ ফুটে উঠে এলো মাসুদ রানা। প্রায় একই মুহূর্তে রক্তের মতো লালচে দিগন্তে গাঢ় এক দাগ দেখতে পেল। কারাকাস। বুকের মধ্যে এক ঝলক গরম রক্ত ছলকে উঠল। মনে মনে বলল, খোদা, মাত্র ৯ জন চাই, মাত্র ৯ জন। আরেকটু উঠে থ্রটলের ওপর থেকে চাপ কমালো ও, বাতাসে পিঠ ভাসিয়ে এগিয়ে চলল। দাগটা খুব দ্রুত আকার নিতে শুরু করেছে, বড় হচ্ছে ক্রমে। আরো কিছু দূর যেতে একটা দুটো টিমটিমে আলো দেখা দিতে শুরু করলো। মার্কিন অবরোধের জন্য তেল আসা বন্ধ বলে সন্ধ্যের পর ৯০ ভাগ আলো জ্বলে না ভেনেজুয়েলায়, জানা আছে রানার। তবে দূতাবাস কম্পাউন্ডের ফ্লাড লাইটগুলো ঠিকই জ্বলে। ওগুলোর খোঁজে ডানে বায়ে তাকালো। এতক্ষণে দেখা পাওয়ার কথা ছিল, নেই কেন? না, আছে। আচমকা ওর ডান দিকে দেখা দিল বেশ কিছু আলো। এর মধ্যে বাতাস ওকে যথেষ্ট দক্ষিণে ঠেলে নিয়ে এসেছে, এতটা সরে আসবে ভাবেনি। ব্যস্ত হয়ে হ্যান্ডেল বারের সাথে কুস্তি শুরু করে দিল রানা। মরিয়া হয়ে উত্তরে সরে যাওয়ার চেষ্টায় উঠে পড়ে লাগলো। হ্যাঁ, ওগুলোই। উত্তেজিত হয়ে পড়ল ও, আলোগুলোর চৌকো আকার দেখে। ক্রমে কাছেই আসছে। আরো কিছু দূর এগোতে ওর মধ্যেও কম্পাউন্ডের প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা শনাক্ত করতে পারলো। আরেকবার বুকের রক্ত ছলকে উঠল রানার। ওই যে সেই গার্ড হাউস। দাঁতে দাঁত পিষল ও। মন ওদিকে এত ব্যস্ত যে আসল কাজই ভুলে গিয়েছিল। খেয়াল হতে নিচে তাকিয়ে উপকূল রেখা দেখতে পেল। লাল রঙের বড় বড় ঢেউ সবেগে আছড়ে পড়ছে লাল সৈকতে। উত্তেজনা কঠোর হাতে দমন করলো ও। ডান হাত দিয়ে চট করে হেলমেটের সাথে ফিট করা রেডিওর ট্রান্সমিট বাটন অন করলো। কথা শুরু করার আগে মনে মনে আরেকবার বলে নিল, খোদা, অন্তত ৯ জন যেন থাকে। ব্ল্যাক ক্যাট 1-2 গ্রিন 1, কাম ইন। সেকেন্ড গুনতে শুরু করলো রানা। ৩, ৪, ৫, সাড়া নেই। প্রচন্ড হতাশা ছেকে ধরল। চিৎকার করে উঠতে ইচ্ছে হলো, এবং ঠিক তখনই কানের পর্দায় মোকান্ডার কণ্ঠ বাড়ি খেল এসে। গ্রিন 1-2, ব্ল্যাক ক্যাট 1, আমরা ৩ জন। অর্থাৎ ওকে নিয়ে ৪ জন, ভাবল রানা। অস্থিরতা বেড়ে উঠল। ব্ল্যাক ক্যাট 1-2, ব্লু 1, কাম ইন। তক্ষুনি সাড়া দিল কাস্টানেডা। ব্লু 1, আমরা ২ জন। ৫ জন হলো। আর মাত্র ৪ জন চাই। ব্ল্যাক ক্যাট 1-2, ইয়েলো 1, কাম ইন। সাকাসার গলা ক্যারক্যার করে উঠল। ইয়েলো 1-2, ব্ল্যাক ক্যাট 1, আমরা ৩ জন। হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে গেল ওর। ইয়াল্লাহ, আর ১ জন। ব্ল্যাক ক্যাট 1-2, রেড 1, কাম ইন। ও জানে এখনই কড়া স্প্যানিশ টানে সাড়া দেবে গোমেজ। কখন দেয় সেই অপেক্ষায় থাকলো, কিন্তু দিল না।
আরেকটা গলা শোনা গেল তার বদলে, ইয়েলো টু, আমরা দুজন। গলাটা গোমেজের ডান হাত লুইসের। স্কোয়াড লিডার পারেনি উঠতে। তা হোক, তবু 11 জন হয়ে গেছে, চলবে। নিজের স্কোয়াডের খোঁজ নিল ও এবার। ডুগান আর কেরির আশা ছেড়েই দিয়েছে, কেবল রড্রিগুয়েজ থাকলে হয় এখন। ব্ল্যাক ক্যাট 1-2, ব্ল্যাক ক্যাট 2, কাম ইন। সাড়া নেই। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতে রিপিট করলো রানা, ব্ল্যাক ক্যাট 1-2, ব্ল্যাক ক্যাট 2, কাম ইন। দিস ইজ ব্ল্যাক ক্যাট 3, 2 আর 4 উঠতে পারেনি। যা, সেরা পাইলট উঠতে পারলো কিনা বেয়ারা ডুগান, তেমন আশাই যার ছিল না। যাক, তবু 12 জন তো হলো সব সহ। শেষ পর্যন্ত নিউম্যান অ্যালেনের আশঙ্কাই ঠিক হলো, অর্ধেকই ব্যর্থ হলো। অর্ধেক +1। যা হোক, এবার আসল কাজ শুরু করতে আর বাধা নেই। অ্যাডমিরাল হ্যামিল্টনের কথা ভাবল রানা। নিশ্চয়ই ওদের আলোচনা শুনে টেলিফোনের ওপর হামলে পড়েছেন তিনি। হোয়াইট হাউসে আর ঢাকায় ফোন করে খবর জানাতে লেগে গেছেন। রেড স্কোয়াডের কথা ভাবল ও। ছাদের গান এমপ্লান্সমেন্ট ধ্বংস করার দায়িত্ব ওদের ছিল। দুজনই নেই ওদের, সমস্যা হয়ে যেতে পারে। তবে যে দুজন আছে মন্দ নয় তারা, যথেষ্ট ভালো, ইউএস রেগুলার। ওদের নিয়ে আগে 2-3 বার কাজ করার অভিজ্ঞতা রানার আছে, তাই বেশি ভাবল না। বাঁ দিকে অনেক কাছে এসে পড়েছে কম্পাউন্ড। ইগনিশন সুইচের দিকে হাত বাড়ালো রানা, অফ করে দিল ইঞ্জিন। ব্ল্যাক ক্যাট 1, সব ইঞ্জিন অফ। কয়েক সেকেন্ড লাগলো রানার গতিহীন বাদুরটাকে গ্লাইড মোডের নিয়ন্ত্রণে নিয়ে আসতে, তারপর নামতে শুরু করলো ডানা ভাঙা প্রজাপতির মতো ঘুরতে ঘুরতে। হ্যান্ডেলবারের সাথে যুদ্ধ করার ফাঁকে নীরবে প্রার্থনা চালিয়ে যেতে থাকলো যেন আস্ত অবস্থায় নামতে পারে সবাই। একসময় লালচে মাটির বুক চোখে পড়ল ওর, ঝড়ের বেগে ছুটে আসছে ওপর দিকে। 30 ফুট ওপরে থাকতে এক ঝলক দমকা বাতাস পতনের গতি কমিয়ে দিল। বেশ ধীর গতিতে কম্পাউন্ডের দক্ষিণ পশ্চিম কোণা দিয়ে দেয়াল টপকে ভেতরে চলে এলো রানা। ঠিক যেখানে নামার কথা ছিল, রেসিডেন্সের পেছনে, সেখানেই পৌঁছেছে প্রায় নিঃশব্দে। নিজের স্কিল দেখে মনে মনে নিজের পিঠ চাপড়ালো। ব্র্যাগ মকআপে কম করেও 2 ডজন বার এখানেই নামা প্র্যাকটিস করেছে ও। সময়মতো ভালোই ফল হয়েছে তার। ধীরে নিজেকে বলল ও, ব্যস্ত হয়েও না, অন্যদের তুলনায় বেশি আগে নেমে পড়েছো তুমি। বারের উপর থেকে হাতের চাপ কমালো। বাঁ দিকের কানার্ড উইং কাত হয়ে সামান্য উঠল উপর দিকে, কাঁকড়ার মতো আড়াআড়ি এগুলো। সামনে খুব দ্রুত উঁচু হচ্ছে বিল্ডিংগুলো। কয়েক সেকেন্ড পর মাটিতে পা রাখলো রানা। আলট্রা ঠেলে নিয়ে এলো বিল্ডিং ও উঁচু দেয়ালের মাঝখানে। 2 সেকেন্ডের মধ্যে অভ্যস্ত হাতে স্ট্র্যাপ খুলে নিজেকে মুক্ত করলো। জিনিসটা ভাঁজ করে রেখে সরে আসার ফাঁকে ইনগ্রাম এসএমজি নামিয়ে কক করলো। কান পেতে দাঁড়িয়ে থাকলো কোনো শব্দ ওঠে কিনা শোনার জন্য। না, বাতাসের শো শো ছাড়া আর কোনো শব্দ নেই। কোথাও কোনো নড়াচড়া নেই। একেবারে চুপচাপ গোটা কম্পাউন্ড। একটা শব্দ উঠল, ফিসফিসানির মতো। চোখ তুলতে একটা গোলাপি বাদুড় দেখলো ও, কয়েক গজ দূরে নামতে যাচ্ছে। ওটা ডুগান। হুড়োহুড়ি করে নামছে। তার আলট্রার কানার্ড উইং বিপজ্জনকভাবে কাত হয়ে আছে, আর 1 ফুট নামলেই মাটিতে বাড়ি খাবে। দম বন্ধ করে তাকিয়ে থাকলো রানা। না, তেমন কিছু ঘটল না। সময় থাকতে শুধরে নিয়েছে ডুগান। ঝাঁকি খেয়ে উঠে গেল ডানাটা। প্রায় ওরই মতো নিঃশব্দে নামলো সে, দাঁড়িয়ে পড়ল সীমানা দেয়ালের 6 ফুট এপাশে। এবারও কোনো চিৎকার হুড়োহুড়ি শব্দ উঠল না। আলট্রা ফোল্ড করে খুব দ্রুত তৈরি হলো ডুগান। ঝুঁকে ছুটে এলো ওর পাশে। সন্তুষ্ট হয়ে তার কাঁধ চাপড়ে দিল রানা। জবাবে গোলাপি দাঁত দেখা দিল যুবকের। চারদিকে সতর্ক নজর রেখে রেসিডেন্সের কোণার দিকে এগুলো দুজন পাশাপাশি। ওদের ডান দিকে 50 গজ দূরে গার্ড হাউস, তার ওপাশে মেইন গেট। ভালো করে তাকাতে গেটের দুপাশের দেয়ালে দুটো গাঢ় ছায়া দেখা গেল। ওরা গার্ড, মিলিটেন্ট স্টুডেন্ট, ঘুমাচ্ছে হেলান দিয়ে বসে। ডোগানের কাঁধে টোকা দিয়ে সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করালো রানা। সেও পাল্টা টোকা মেরে জানালো বুঝতে পেরেছে। আরেকটু ডানে কম্পাউন্ডের ও প্রান্তের দেয়াল ঘেঁষে স্টাফ অ্যাপার্টমেন্ট ব্লক। ওর মধ্যে যে বিল্ডিংটা ওদের সবচেয়ে কাছে, তার ছাদে বালির বস্তার দেয়াল দেখা যাচ্ছে। সন্তুষ্ট হলো রানা, বট্টিসেলের তথ্য নির্ভুল ছিল দেখে। রেড স্কোয়াডের অবশিষ্ট 2 জনের কথা ভাবল। আশা করলো
ওরা পারবে কাজটা শেষ করতে। মুখ তুলে আকাশের গায়ে তাদের খুঁজল রানা। নেই। নিশ্চয়ই বেশি নিচে নেমে পড়েছে। দেয়ালের আড়ালে আছে বলে দেখা যাচ্ছে না। অথবা চিন্তাভাবনা থামিয়ে আরেক দিকে তাকাতে যাচ্ছিল, তখনই ২০০ গজ দূরে চ্যান্সেরি বিল্ডিং এর পেছনে ডায়মন্ড আকারে দুটো ছায়া নামতে দেখল। গুড। আপন মনে মাথা ঝাঁকালো রানা। প্রায় একই মুহূর্তে বাঁদিকে খসখস আওয়াজ উঠল, পরক্ষণে চাপা ঝুপঝাপ। দেখা গেল না কাউকে, তবে ওটা যে সাকাসের স্কোয়াড তাতে কোনো সন্দেহ রইল না। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর পেছনে নেমেছে ওরা। এবার আসল কাজ শুরু করার সময় হয়েছে। বোঝা যাচ্ছে কেউ জেগে নেই কম্পাউন্ডে, অন্তত গার্ডদের কেউ। তাই দেয়াল ঘেঁষে পুরো কম্পাউন্ড চক্কর দিয়ে গার্ড হাউসে যাওয়ার প্রয়োজন মনে করল না রানা, বরং ঝুঁকি নিয়ে সরাসরি এগোবে ঠিক করলো। এখন এমনিতেও যে কোনো মুহূর্তে নরক ভেঙে পড়বে কম্পাউন্ডের মাথায়, এবং ও তার আগেই গার্ড হাউসে পৌঁছতে চায়। ডুগানকে ইঙ্গিত করলো রানা, উবু হয়ে জোর পায়ে এগোতে শুরু করলো। অর্ধেক পথ যেতে না যেতে ওদের নাকের সামনে দিয়ে আড়াআড়ি উড়ে গেল একটা আল্ট্রা লাইট, ল্যান্ড করলো একেবারে কম্পাউন্ডের মাঝখানে। রাষ্ট্রদূতের সুইমিং পুলের কিনারায় থামলো। কে ও? ভাবলো রানা বিরক্ত হয়ে। পরক্ষণে শ্রাগ করলো, যেই হোক কিছু যায় আসে না, কেউ দেখেনি ওকে। অজান্তে থেমে পড়েছিল রানা, আবার পা চালালো। ওরা যখন গার্ড হাউসের পেছনে পৌঁছালো, ডান চোখের কোণে আরেকটা আল্ট্রা ধরা পড়লো। অ্যাপার্টমেন্ট ব্লকের কাছে নেমেছে। জিনিসটা ওখানে ফোল্ড করে রেখে পা চালালো কমান্ডো, মিলিয়ে গেল ব্লকের পেছন দিকে। এগুলো ওরা, কিন্তু কয়েক পা গিয়েই আবার দাঁড়াতে হলো। লম্বাটে গার্ড হাউসের সামনে চেয়ারে বসে আছে এক গার্ড। বসার ভঙ্গি দেখেই বোঝা যায় ঘুমে অচেতন। ২ হাত কোলের ওপর ভাঁজ করা, থুতনি ঠেকে আছে বুকের সাথে। চেয়ারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার অস্ত্র। এদিকে পাশ ফিরে বসে আছে, কাজেই বেশি সতর্ক হওয়ার প্রয়োজন মনে করল না মাসুদ রানা। ডুগানের কাঁধে টোকা দিয়ে ডান তর্জনী শূন্যে তুলে খাড়া করলো প্রথমে, আধখানা চাঁদের মতো ভাঁজ করলো, তারপর পুরোটা। আন্তর্জাতিক সংকেত ওটা। প্রথম ভাঁজ বোঝায় কেউ বসে আছে, পরেরটা বোঝায় ঘুমিয়ে আছে, থুতনি ঠেকে আছে বুকে। মাথা ঝাঁকালো ডুগান। বুটের পাশের খাপে খাড়া হয়ে থাকা কমান্ডো ছুরি বের করে দানবীয় এক গিরগিটির মতো এগুলো লোকটার দিকে। তার পেছনে থাকলো ও। ইনগ্রাম আগেই কাঁধে ঝুলিয়ে নিয়েছে ডুগান। কাছে গিয়ে পেছন থেকে খপ করে লোকটার মুখ চেপে ধরল। নিঃশব্দে হ্যাচকা পচে তার জোগলার দুভাগ করে দিল। পর মুহূর্তে তার পা ছোড়াছুড়ির আওয়াজ বাঁচাতে এক ঝটকায় শূন্যে তুলে ফেলল দেহ। কিছুক্ষণ ভীষণ রকম মোড়ামুড়ি করলো ওটা পেশির তাড়নায়। গলার কাটা জায়গা দিয়ে চাপা ঘড়ঘড় এবং কাশির মতো আওয়াজ বের হলো। তারপর থেমে এলো নড়াচড়া। শটান সোজা হয়ে ডুগানের বাহুতে ঝুলে পড়ল গার্ড। হাত পা অল্প অল্প দোল খাচ্ছে। কাটা জায়গা দিয়ে মৃদু কুলকুচি করার মতো শব্দে রক্ত বের হচ্ছে। দেহটা আলগোছে চেয়ারে বসিয়ে দিল ডুগান। দেহের ভারসাম্য যাতে বজায় থাকে সেজন্য দুহাত ঝুলিয়ে দিল দুদিকে। চুল ধরে মাথা ঠেকিয়ে দিল দেয়ালে। ঠিক তখনই ভেতর থেকে চাপা তবে ভয়াবহ গোঙানি ভেসে এলো। একই সাথে কর্কশ কণ্ঠে ধমকে উঠল আর কেউ। বল শুয়োরের বাচ্চা, নাম বল। একটু বিরতি। মুখ খোল হারামজাদা, নাম বল, কে কে ছিল? নির্যাতনের ধরন জানে না রানা, কিন্তু যে ভয়াবহ আওয়াজ বের হচ্ছে রাষ্ট্রদূতের বুক চিরে, তাতেই বুঝে নিল যন্ত্রণার মাত্রা কেমন হতে পারে। আপনা আপনি গাল কুঁচকে উঠল ওর। ইঙ্গিতে ডুগানকে পেছন দিক কভার করতে বলে ডোর হ্যান্ডেলে হাত রাখলো। ইনগ্রাম ধরা আছে বুক বরাবর। আবার উঠল গায়ের রোম দাঁড় করানো অপার্থিব চিৎকার ও ধমক। শিরশির করে উঠল রানার সারা গা। ইনফ্রারেড গগলস তুলে দিল ও। হ্যান্ডেল মুচড়ে সন্তর্পণে দরজা খুলল চুল পরিমাণ, তারপর আরেকটু। প্রথম চোখ পড়ল একজোড়া শুকনা ফর্সা পায়ের ওপর। ঢালু পিঠওয়ালা টেবিলের মতো কিছু একটার উপর শুয়ে আছেন রাষ্ট্রদূত। দু পা ওর দুদিকে বাঁধা। প্রত্যেকটা পেশি কাঁপছে থরথর করে। মুখটা দেখা যাচ্ছে না বৃদ্ধের। সাদা ডক্টরস কোট পরা লম্বা মতো একজন এদিকে পেছন ফিরে দাঁড়ানো, আড়াল করে রেখেছে। লোকটার বাঁ দিকে একটা ছোট টেবিলের উপর কালো রঙের মেটাল অ্যাম্প্লিফায়ারের মতো কি যেন আছে। কথা বল পিগ, ঝুঁকে বলল লোকটা। কে কে ছিল অপারেশন কোবরার সাথে, নাম বল।
এটা নিশ্চয়ই সেই এল আরবাজো, ভাবল রানা। অ্যাম্প্লিফায়ারের পেছনের একটা তারের মাথায় প্লাগ দেখা যাচ্ছে, সকেটে ঢোকানো আছে এটা। আরো দুটো তার বেরিয়ে আছে ওটা থেকে, কিন্তু ওগুলোর অন্য প্রান্ত কোথায় দেখা যাচ্ছে না। কোট পরা লোকটার আড়ালে রয়েছে। তাকে সকেটের পাশের সুইচের বক্সটার দিকে হাত বাড়াতে দেখলো ও। ক্লিক করে শব্দ উঠল। মুহূর্তে প্রচন্ড খিঁচুনি শুরু হলো রাষ্ট্রদূতের দুই পায়ে, তার সাথে সেই ভয়াবহ চাপা আর্তনাদ। লম্বা করে দম নিল রানা, লিভার সরিয়ে সিঙ্গল শটে সেট করলো ইনগ্রাম, একই সাথে ঠেলে খুলে ফেললো দরজা। ঝুঁকে রাষ্ট্রদূতের মুখের দিকে তাকালো ফম্বনা। খেয়াল নেই দুনিয়ার কোনো দিকে। আরো দু পা এগিয়ে দেখলো রানা, এমনি এমনি ঝুঁকে নেই লোকটা, স্টেথোস্কোপ দিয়ে রাষ্ট্রদূতের হার্টবিট পরখ করছে। দাঁতে দাঁত চাপলো রানা, মনে মনে বলল, দাঁড়া শালা, ওটা যদি আস্তর পেছন দিয়ে ভরে না দিয়েছি তো। এসএমজির ব্যারেল দিয়ে লোকটার পাঁজরে ভয়ঙ্কর এক গুঁতো মারল ও। চমকে ঘুরে তাকালো ফম্বনা, চোখ মুখ কুঁচকে আছে রাগে আর ব্যথায়। পর মুহূর্তে 1000 ভোল্টের শক খেলো ওকে দেখে, ব্যথা সেরে গেছে। তার বদলে আহাম্মকের চাউনি ফুটলো চোখে, ঝপ করে ঝুলে পড়ল চোয়াল। চোখ এক লাফে উঠে গেছে চুলের সীমান্তে। সুইচ অফ করো, গম গম কণ্ঠে বলল ও। বুঝতে না পেরে তাকিয়েই থাকলো ফম্বনা। তাকে লাইনে আনতে আরেক খোঁচা লাগাতে হলো রানাকে, এবার তলপেটে। সুইচ অফ কর হারামজাদা। এইবার বুঝলো বেটা, প্রায় ঝাঁপিয়ে পড়ে ওটা অফ করে দিল। গোঙানি থেমে এলো রাষ্ট্রদূতের। লোকটার উদ্দেশ্যে মাথা ঝাঁকালো ও। আমাকে জিজ্ঞেস করো ফম্বনা, আমি জানি নামগুলো। একজন হচ্ছে কিউবার বিদ্যুৎ মন্ত্রী সামারিবা। আরো শুনবে? কিন্তু লাভ নেই, এখন সেসব তোমার কোনো কাজে আসবে না। নল খানিকটা নামালো। কে? কেঁপে উঠল সে। আর চোখে নিজের পিপিডির দিকে তাকালো, কিন্তু নাগালের বাইরে রয়েছে ওটা। এল আরবাজোর মাথার কাছের একটা চেয়ারে শুয়ে আছে। কে তুমি? এই প্রশ্নের উত্তর দেবে আমার ইনগ্রাম 10। সরাসরি তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে গুলি করল ও। সাপ্রেসরের জন্য মৃদু ফুট শব্দে গুলি ফুটল। বাঁ উরু চুরমার হয়ে গেল ফম্বনার। ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল সে। আবারও ফুট। ডান উরুটাও গেল এবার। হুড়মুড় করে মেঝেতে আছড়ে পড়ল লোকটা। দ্রুত 3 পা এগিয়ে ভারী বুটের ডগা দিয়ে চোয়ালে কষে এক লাথি ঝাড়ল রানা। মেঝে ছেড়ে প্রায় শূন্যে উঠে পড়ল সে লাথির চোটে। এরপরও রক্তাক্ত ফম্বনাকে অস্ত্রের দিকে হাত বাড়াতে দেখে আবার এক পা এগোলো ও। হিল দিয়ে মারিয়ে ধরল তার কবজি। চেহারা বিকৃত হয়ে উঠল লোকটার, গলা দিয়ে চাপা গোঙানি বেরোচ্ছে শুধু, মেঝে রক্তে ভেসে যাচ্ছে। কোমরের বেল্ট থেকে টান মেরে একজোড়া হ্যান্ডকাফ খুলে ফম্বনাকে পরিয়ে দিল রানা পিছমোড়া করে। লাথি মেরে তার পিপিডি দূরে সরিয়ে দিল। সার্চ করলো লোকটাকে, নেই আর কিছু। এবার নিশ্চিন্তে রাষ্ট্রদূতের দিকে এগুলো ও। ফেলে চোখে তাকালেন তিনি, কিন্তু ওকে দেখতে পেয়েছেন বলে মনে হলো না। তার নাকের ডগা ও পুরুষাঙ্গ কামড়ে থাকা ক্রোকোডাইল ক্লিপ দুটো আলতো করে খুলে ফেলল রানা। ছুরি দিয়ে কয়েক ক্ষিপ্র পোঁচে কেটে দিল সব বাঁধন। আর ভয় নেই মিস্টার অ্যাম্বাসেডর। কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি মুক্ত। আপনাকে নিয়ে যেতে এসেছি আমরা, সবাইকে নিয়ে যাব। আর ভয় নেই। ওর মুখের উপর খুব দ্রুত নড়াচড়া করতে লাগলো বৃদ্ধের চোখের দৃষ্টি, চকচক করছে মণি দুটো। সামান্য পাশ ফিরলেন তিনি অনেক কষ্টে। দুর্বল এক হাতে রানার কাঁধ চেপে ধরে ফিসফিস করে বলল, কে আপনি? পরিচয় দিলেও আপনি চিনবেন না, মোলায়েম গলায় বলল ও। আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে এসেছি, নিমিস থেকে। আহ! স্বস্তি ফুটল তার চেহারায়। নিমিস, গড! আমাকে এখন যেতে হবে মিস্টার অ্যাম্বাসেডর। অন্য জিম্মিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শুয়ে থাকুন, উঠবেন না। আমার লোক থাকছে আপনার পাহারায়, চিন্তা নেই। আমি আসছি। তবু তার মুঠো আলগা হচ্ছে না দেখে হাত সরিয়ে দিতে গেল ও। ব্যথায় গুঙিয়ে উঠলেন বৃদ্ধ। জমে গেল রানা। সরি স্যার, যেতে দিন আমাকে। 2-3 মিনিটের মধ্যেই ফিরব। এর মধ্যে জ্ঞান হারিয়েছে ফম্বনা। একটা লেগ কাফ বের করে তার পায়ে পরিয়ে দিল ব্যস্ত হাতে। অভিব্যক্তিহীন চেহারার দিকে তাকিয়ে বলল, অপেক্ষা করো, তোমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা হচ্ছে। ভাগ্য ভালো তোমার,
বিনা পাসপোর্ট ভিসায় যেতে পারছো? গগলস নামিয়ে ঘুরে দাঁড়ালো ও। সিঙ্গেল থেকে অটোতে সেট করলো ইনগ্রাম। এক দৌড়ে চলে এলো সামনে। ঘড়ি দেখে অবাক হলো, 2 মিনিটেরও কম সময়ের মধ্যে গার্ড হাউসের কাজ সারা। দেখতে পাচ্ছ কিছু? অ্যাপার্টমেন্টের ওদিকে কয়েকজনকে দেখেছি, ডুগান বলল। ব্লু স্কোয়াড মনে হয়। ঠিক আছে, আমি চ্যান্সেরি হাউসের দিকে যাচ্ছি। তুমি এই দরজা পাহারা দেবে, কোনো অবস্থাতেই সরবে না। গেটের দুই পাশে ঘুমিয়ে থাকা 2 গার্ডকে দেখালো, শুরু হয়ে গেলে আগে ওদের নেবে তুমি। পা বাড়াতে যাচ্ছিল রানা, ঠিক তখনই শুরু হয়ে গেল। চ্যান্সেরির দিক থেকে একটা হাঁক উঠল, পর মুহূর্তে এক নাগাড়ে কাশতে শুরু করলো একটা ইনগ্রাম। আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠল কেউ। ডুগানের কাঁধে টোকা দিয়ে গেট দেখালো রানা। ট্রান্সমিশন সুইচ অন করে ভাঁজ হয়ে ছুটতে শুরু করলো। ব্ল্যাক ক্যাট 1 টু বেজ, স্যানিটাইজ, রিপিট স্যানিটাইজ, অ্যাম্বাসেডর নিরাপদ, রিপিট নিরাপদ, কনফার্ম টর্চার, কার্লোস ফাম্বোনা অ্যারেস্টেড, চ্যান্সেরির দিকে যাচ্ছি, ওভার। কল্পনায় অ্যাডমিরাল হ্যামিল্টনের নিঃশব্দ চওড়া হাসি দেখল রানা। নিমিজের আনন্দ হুল্লোড়ের আওয়াজ শুনতে পেল। বেস টু ব্ল্যাক ক্যাট 1, স্যানিটাইজিং। বৃদ্ধের উল্লসিত গলা ভেসে এলো ইথারে। পুরোদমে শুরু হয়ে গেছে চারদিকে। সামনে কোথাও ঝনঝন শব্দে কাচের জানালা ভাঙল। স্প্যানিশে চেঁচিয়ে উঠল কেউ গলা ফাটিয়ে। বিস্ফোরণ ঘটল চ্যান্সেরির দিকে। দেখতে দেখতে কম্পাউন্ড আলোকিত হয়ে উঠল। ফ্লাড লাইট ঘুরতে শুরু করেছে। ওদের খুঁজছে স্টুডেন্টরা। লাভ হবে না তেমন, রানা ভাবলো দৌড়ের ফাঁকে। এত বাতাসে ওগুলোকে স্থির রাখতে পারবে না ব্যাটারা। চ্যান্সেরির ছাদে একটা নড়াচড়া দেখতে পেল। লম্বা একটা ব্যারেল ঘুরতে শুরু করেছে। রেড স্কোয়াডের অদৃশ্য 2 কমান্ডার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল রানা, লুইস, স্পুনার, লাইট নিভিয়ে দাও। ওর নির্দেশ শুরু হওয়ার আগেই একটা গেল, অন্যটা একটু পর। গম্ভীর গলায় হুঙ্কার ছেড়ে উঠল একটা এমজি। তার 3 সেকেন্ড পর পেছনে ভারী একটা কিছু পতনের জোর আওয়াজ শুনে ঘুরে তাকালো রানা। একটা আলট্রা কাত হয়ে পড়ে বাতাসে ফরফর করছে। ওর নিচে একটা কাঠামো স্থির। মানুষটাকে দেখার খুব ইচ্ছে হলো, কিন্তু সময় নেই।